নমস্কার দর্শক বন্ধুরা, গীতা এলবি আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে। নাম্বারটা ডিলিট করায় অগ্নিজিৎ মুখার্জি চিনতে পারেননি। তখন কিরণবাবু বলেন, আচ্ছা নাম্বারটা কি চেঞ্জ করে নিয়েছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কিরণবাবু? কিরণকান্তি বলেন, হ্যাঁ আমি কিরণকান্তি ব্যানার্জি বলছি। আপনার জন্য আমার ছেলেটা আজকে জেলের কোণায় বসে আছে, আর শুধুমাত্র আপনিই নয়, তার জন্য আপনার বৌমাও দায়ী। আপনাদের দুজনের মধ্যেই আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, শুধু কোর্টের সামনে সবার সামনে আপনারা নাটক করে গেছেন, আর তলে তলে আপনারা দুজনে মিলে আমার ছেলেকে ফাঁসিয়েছেন। এর জন্য কিন্তু আমি আপনাকে রেহাই দেব না। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি কি ভাসুরে নাকি নিজের পেশাটা চেঞ্জ করেছেন? তখন কিরণবাবু চেঁচিয়ে ওঠে, অগ্নিজিৎ মুখার্জি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি চিৎকার করবেন না, আমি আপনার চিৎকারকে ভয় পাই না। আপনি ভুলে জানবেন না আমি একজন অ্যাডভোকেট, আর আমার পুত্রবধূও একজন অ্যাডভোকেট। এরপর কিরণবাবু বলেন, আপনি আর আপনার পুত্রবধূ আমার কিচ্ছু করতে পারবেন না। রত্নাকে কোর্টে প্রডিউস করা হবে, আর আপনার বিরুদ্ধে সে বয়ান দেবে। আপনার বৌমাও কিচ্ছু করতে পারবে না। আপনার বৌমাকে বলুন না হাতে শাখাপলা পরে বাড়িতে সংসার করতে, সন্তান জন্ম দিতে, সে সংসারটাই সামলাক। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি একদম বাজে কথা বলবেন না। আমি আমার বৌমার বিষয়ে অন্য কারো মুখ থেকে কিছু ভুলভাল শুনতে চাই না। অ্যাডভোকেট গীতা এলএলবি হচ্ছে আপনার ক্রাস্ট। এরপর কিরণবাবু বলেন, আমি কাউকে ভয় পাই না, আপনার বৌমা আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে ফোনটি রেখে দেয়। এরপর সেখানে ভজন মিত্তির চলে আসে। জেনে সে কিরণবাবুকে বলেন, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আগ বাড়িয়ে এত কথা বলার কি আছে? আর আপনার মাথায় কি একটুও বুদ্ধি নেই? রত্নাকে যে কোর্টে প্রডিউস করা হবে সেটা জানানোর কি দরকার? এরপর কিরণবাবু বলেন, তুমি কাকে ভয় পাচ্ছ? এরপর ভজন বলে, ভয় তো একজন কি পাবার, দ্যাট ইজ অ্যাডভোকেট গীতা এলএলবি। ও হচ্ছে একজন গেম চেঞ্জার। ও যে কোনো মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিতে পারে। এর পরের মুহূর্তে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি কিছু একটা চিন্তায় পড়ে যায়, আর এটা গীতা দেখে অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আপনার কি হয়েছে? আপনি কোন বিষয়ে চিন্তা করছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি সত্যিটা বলেননি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আসলে তোমার চায়েরই অপেক্ষা করছিলাম, তুমি যা দারুণ চা বানাও। এরপর অগ্নিজিৎ মুখার্জি চাটা খেয়ে বলে, এতে তো একদমই চিনি নেই। তখন গীতা বলে, আপনার না সুগার, আপনার চিনি খাওয়া বারণ আছে। হ্যাঁ, কাল থেকে আপনাকে রোজ মর্নিং ওয়াক করতে যেতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি আর এসব করতে পারবো না। তখন গীতা বলে, বাবা আপনাকে কোর্টে এখনও প্রয়োজন, আপনাদের মতো লয়ার আমাদের প্রয়োজন। আপনি কেন সেটা বুঝতে পারছেন না বাবা? এরপর এই বলে গীতা সেখান থেকে চলে যেতে চাইলে অগ্নিজিৎ মুখার্জি বলেন, দাঁড়াও গীতা, তোমাকে কিছু একটা বলার আছে। আজকে এই সমাজে অনেক সাপুড়েরা ঘুরে বেড়াচ্ছে, আর সাপুড়েরা বিন বাজিয়ে যাচ্ছে, আর তোমাকেই সেই সাপুড়েদের জবাবটা দিতে হবে। পাখিরা যেন কি করে, বিপদ দেখলে ওদের বাসায় ফিরে যায়, কিন্তু ঈগল সে উড়েই যেতে থাকে। তোমাকে সেই ঈগলই হতে হবে। ঈগল হয়ে সেই সব সাপুড়েদের তোমাকে মুখ্যম জবাব দিতে হবে। এরপর গীতা বলে, বাবা এটা আপনি কি বলছেন? কি হয়েছে বলুন তো বিষয়টা। তখন অগ্নিজিৎ মুখার্জি পুরো বিষয়টা খুলে বলেন। অগ্নিজিৎ মুখার্জি বলেন, কালকে কোর্টে রত্না মণ্ডলকে প্রডিউস করা হবে, ও আমার বিরুদ্ধে বয়ান দেবে, আর এরপর তো সব শেষ। এরপর গীতা বলে, অ্যাডভোকেট গীতা এলএলবি এত কাঁচা খেলোয়াড় নয় বাবা। আমি জানি, সবটাই জানি, আর সবটাই বুঝতে পারছি কালকে কি হবে। আর আপনি চিন্তা করবেন না বাবা, এই গীতা এলএলবি খেলাটা ঘুরিয়ে দেবে, আর এমনভাবে খেলাটা ঘুরিয়ে দেবে যে তারা বুঝতেই পারবে না। কিরণবাবু এটা বুঝতেই পারবে না যে হাওয়াটা অন্যদিকে বইছে। এই মুহূর্তে দেখা যায় গীতা তাদের বাড়িতে চলে যায়, এবং সেখানে গিয়ে রত্নামণ্ডল বলে, আপনি হঠাৎ এই অসময়ে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আবার কোনো বিপদ হবে না তো আমাদের? এরপর গীতা বলে, তোমাদের এই কেসটাতে কোনো বিপদ হবে না। তোমাদের কেন বিপদ হতে যাবে? বিপদ তো হবে সেই অগ্নিজিৎ মুখার্জির, যে নির্দোষ, যারা ওনাকে ক্ষতি করতে চেয়েছে। পড়েছে ওই বাচ্চা ফুটফুটে ছোট্ট একটা শিশু মেয়ে, ওকে চারিপাশ থেকে বিপদে ঘিরে রেখেছে। তোমাদের এখানে কিছু হবে না, আর আমি কথা দিচ্ছি এখানে কাউকে আমি কিছুই হতে দেব না। এরপর গীতার মা এসে বলে, হ্যাঁ রে গীতা, তুই কোন বাচ্চা মেয়ের কথা বলছিস? তখন গীতা তার মাকে বলেন, মা, একটা মেয়ে ফুটফুটে ছোট্ট একটা বাচ্চা শিশু পঙ্খী, উনি হচ্ছেন একমাত্র বড়বাবুর কন্যা সন্তান, আর যার জন্যই বড়বাবু এত পাল্টে গেছেন। বিপদে পড়ে উনি এই সবটাই করছেন, আর আমি ওনাকে কথা দিয়েছি আমি ওনার মেয়েকে ওনার কুলে ফিরিয়ে দেব। আর এমন সময় দেখা যায় গীতা রত্নাকে বলে, কালকে তুমি কোর্টে যাবে, আর কালকে পুরো সিকিউরিটি দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হবে। তখন রত্না বলে, আপনি বলছেন আপনার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে বয়ান দিতে?
তখন গীতা বলে তোমাকে এটা করতে হবে না, তার আগেই ওই বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে নেব। এরপর সেই সবটা প্ল্যানটা বলে গীতা। তখন দেখা যায় ঔতসী তার ফোনের রেকর্ডিংটা অন করে নেয়। এটা বলার পর গীতা বুঝে যায় যে ঔতসী কিছু একটা রেকর্ড করেছে। তখন ঔতসীর হাত থেকে সেই ফোনটা নিয়ে নেয়, আর তখন তারই নিজের রেকর্ডিংটা শুনতে পায় যে কে কি বলছিল। ওর গীতা ঔতসীকে বলে, এটা কি ঔতসী, তুমি রেকর্ডিং করছিলে? কাকে দেবে? ওই অ্যাডভোকেট ভজন মিত্তিরকে, তাই তো? তুমি নিজেও জানো না যে তোমার গলায় কি বিপদ ঝুলছে। এরপর ঔতসী বলে, আপনি আমাকে এইভাবে এখানে আটকে রাখতে পারেন না, এটা বেআইনি। তখন গীতা বলে, একদম চুপ, তুমি আমাকে আইন শিখাতে আসবে না, আর তুমি এখানেই থাকবে। আপাতত এই ফোনটা আমার কাছেই থাকছে। আর তুমি এই বাড়ি থেকে কেন, তুমি কলোনির বাইরে বের হও, খালি সারা কলোনির মানুষ তোমাকে আটকে রাখার জন্য দাঁড়িয়ে আছে। আর শুধু কলোনি কেন, তুমি এই দরজাটায় পেরোতে পারবে না। আমিও দেখি তুমি কি করে এখান থেকে যাও। এরপর গীতার মা বলে, ও গীতা শোন না, তোর এই সমস্ত কথা শুনে তো আমার খুব ভয় করছে রে। আমাদের তো এরকম শোনার অভ্যেস নেই, কোনোদিন তো শুনিনি এরকম। এই বাচ্চা মেয়েটার কথা বলছিস, ওর কোনো বিপদ হয়ে যাবে না তো? ওর যদি কোনো বিপদ হয়ে যায়, আর তুই এরকম একটা পেশায় কেন গেলি বল তো মা? এরপর গীতা বলে, মা আমি একজন ক্রিমিনাল লয়ার, আর এই সমস্ত ক্রিমিনালদের সাথে তো আমাদের খেলাটা খেলতেই হয়, তাই না? কিচ্ছু চিন্তা করো না মা, আমার বা ওই বাচ্চা মেয়েটার আমি কারুরই কিছু হতে দেব না। বলে, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত, নামটা ভুলে গেলে তো হবে না, অ্যাডভোকেট গীতা এলএলবি। এর সময় দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি গীতার মাকে ফোন করেন, এবং অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমার ওই পুত্রবধূটি সেখানে আছে তাই না? আচ্ছা আপনি এক কাজ করুন, আমি আপনাকে কয়েকটা কথা বলবো, কিন্তু ও যেন সে শুনতে না পায়। ও জানতে পারলে আমাকে খুব শাসন করবে। এমনিতেও আমাকে কিছু খেতে দেয় না জানেন, আমাকে মিষ্টি খেতে দেয় না, ফ্রাই খেতে দেয় না, সব কিছু খেতে দেয় না। এরপর এই সমস্ত কথা শুনে গীতার মা হাসতে লাগে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি হাসছেন? আচ্ছা আমি কিন্তু আপনাকে জ্বালাবো, আমি আপনার রান্নার হাতের অনেক সুখ্যাতি শুনেছি। এরপর গীতার মা বলে, আচ্ছা আপনি কি খাবেন বলুন না। গীতা ফোনটা হাতে নিয়ে বলে, আপনি আমার মাকে কি বলছেন শুনি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কেন, আমার কি ব্যক্তিগত কথা থাকতে পারে না? ফোনটা তোমার মাকে দাও। অগ্নিজিৎ মুখার্জি গীতার মায়ের কাছে আবদার করে যে তিনি সে মাছের ফ্রাই খেতে চান। বলেন, জানেন অথচ আমি এই বাড়ির কর্তা, আর আমাকে খেতে দেয় না, বুঝেছেন, আর আমাকেই শাসন করে। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আপনি কি বলছিলেন বলুন তো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, ইটস এ টপ সিক্রেট। এরপর গীতার মাকেও জিজ্ঞাসা করে, আচ্ছা মা উনি তোমাকে কি বললেন গো? তখন গীতার মাও বলে যে টপ সিক্রেট। তখন গীতা বলে, বাবা মা আবার ইংলিশ বলছেন, কিন্তু যতটুকু আমি ওই ক্রিমিনালকে চিনি, নিশ্চয়ই ও এত হ্যাংলার পেটুক যে খাবারের কথাই হবে। ঠিক আছে, এই কেসটাতে আমি ওনাকে হাতে নাতে ধরবো। পরের দিন দেখা যায় যে গীতা এক অন্য রূপে সাজে সজ্জিত হয়। তখন সেখানে অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন, আচ্ছা বৌমা। এরপর গীতাকে দেখে উনি চিনতে পারেন না। তখন উনি বলেন, আচ্ছা আমি ভুল করে অন্য ঘরে চলে এসেছি। তখন গীতা বলে, বাবা এটা আমি গীতা। এরপর অগ্নিজিৎ মুখার্জি দেখে তো অবাক হয়ে যায়, বলেন, তুমি এইরকম কেন সেজেছো, কোথাও কি পার্টি আছে? তখন গীতা বলে, না বাবা কোনো পার্টি নেই, কিন্তু হ্যাঁ একটা অভিযান আছে। আমি জুনিয়র স্কুলে যাব, আর সেখানে আমার অনেক জরুরি কাজ আছে। শত্রুরা অনেক ষড়যন্ত্র করে, অনেক চক্রান্ত করে বড়সড় বিপদ আনার চেষ্টা করছে, আর সেটা থেকে আমি ওদেরকে উদ্ধার করতে যাচ্ছি। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যাবে যে গীতা সে জুনিয়র স্কুলে পৌঁছে যায় প্রমিলাকে উদ্ধার করার জন্য, আর গীতা তাকে পরিচয় দেয় একজন মেকআপ আর্টিস্ট হিসেবে। দিয়াকে বলে, তুমি সব ট্রেস করে রেখেছো তো? তখন দিয়া বলে, হ্যাঁ। এরপর গীতা সেই বাচ্চার মেয়েটির কাছে পৌঁছেও যায়, এবং তখনই দেখা যায় সেইখানে কিছু গুন্ডারা চলে আসে। এইরকমই কিছু আগামী পর্বে দেখা যাবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।